প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গভীর রাতে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসুদের। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ মঙ্গলবার ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু এই অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন। মঙ্গলবার রাত ২টার দিকে নিজের ফেসবুক পোস্টে হান্নান মাসুদ লিখেছেন, জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানের দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক সহ সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি। হয়তো কতগুলো আসন বসাবে, কিন্তু ১৫৮ জনের জন্য জায়গা হবে না। তিনি আরও লেখেন, জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কিনা, যাদের সাহসিকতা আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকারের কাছে বছর না পেরোতেই তারা মূল্যহীন। আমার সহযোদ্ধা যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা এবং সব শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে আমি আব্দুল হান্নান মাসুদ ব্যক্তিগতভাবে আগামীকালকের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি। এদিকে পতনের আগের রাতেও দমনের চেষ্টায় ছিলেন শেখ হাসিনা। সরকার পতনের আগের রাতে গোয়েন্দা সংস্থাগুলো ও বিভিন্ন মাধ্যম থেকে শেখ হাসিনার কাছে খবর পাঠানো হচ্ছিল। পরদিন ৫ আগস্ট লাখ লাখ মানুষ ঢাকার রাজপথে নেমে আসবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের সামর্থ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থাকবে না, এমন ইঙ্গিত ছিল গোয়েন্দা প্রতিবেদনগুলোতে। পুলিশসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও আসন্ন পরিস্থিতির কথা জানিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে ছিলেন অনড়। তিনি আরও রক্তপাত ঘটিয়ে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনীগুলোকে চাপ দেন। ৪ আগস্ট অনেক রাত পর্যন্ত তিনি আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহারের চেষ্টায় ছিলেন। পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিপির জবানবন্দি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে প্রাপ্ত তথ্য, গোয়েন্দা প্রতিবেদন এবং গণভবনে উপস্থিত ছিলেন এমন একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে গত বছর ৪ ও ৫ আগস্টের শেখ হাসিনার কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকার পতনের সব ধরনের বাস্তবতা থাকার পরেও শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি, বরং আগের দিন এই প্রসঙ্গ ওঠায় ক্ষিপ্ত হয়েছিলেন তিনি। দেশ ছেড়ে পালানোর আগে রাতেও বলেছিলেন যে কোনোভাবেই হোক আন্দোলন দমন করতে হবে। শেষ সময়েও পুলিশ ছিল মারমুখী। ৪ আগস্ট রাতে গণভবনে বৈঠক চলাকালে 10:30টার দিকে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জরুরি সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যানারে নাশকতাকারীরা রাস্তায় নেমেছে। তাদের দমাতে যেভাবে আইন প্রয়োগ করলে হবে সেভাবেই করা হবে, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিএমপি কমিশনের ওই বক্তব্যের পর পুলিশের কাছে বার্তা যায় শেখ হাসিনা টিকে যাবেন, যার কারণে ৫ আগস্ট সকাল থেকে পুলিশ ছিল মারমুখী। এমনকি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও বিভিন্ন স্থানে পুলিশকে গুলি করতে দেখা গেছে। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এর আগে ৪ আগস্ট দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তিনি শেখ হাসিনাকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করার পরামর্শ দেন। ৫ আগস্টের ঘটনাপ্রবাহ। গণভবনে ৫ আগস্ট সকালেও একটি বৈঠক হয়েছে বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেখিয়ে শেখ হাসিনা বলেছিলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন? তখন চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব না। অস্ত্র গোলাবারুদ আর অবশিষ্ট নেই, ফোর্স টায়ার্ড, বাহিনী ক্লান্ত হয়ে গেছে। এরপর সেনাবাহিনীর কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। শেখ হাসিনা পদত্যাগে রাজি হচ্ছিলেন না। পরে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের জয়ের সঙ্গে ফোনে কথা বলেন শীর্ষ সেনা কর্মকর্তারা। জয়কে বলেন, প্রাণে বাঁচাতে হলে তার মায়ের পদত্যাগ ছাড়া উপায় নেই, সময় গুরুত্বপূর্ণ আর এখনই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি বুঝতে পেরে মায়ের সঙ্গে কথা বলেন জয় এবং তার কথায় ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। সময় সংকটের কারণে শেখ হাসিনাকে গোছানোর জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, কারণ গণভবন অভিমুখে লাখ লাখ ছাত্র জনতার মিছিল আসছে। চিফ প্রসিকিউটর বলেন, ৫ আগস্ট বেলা ১১টায় আইএসপিআর থেকে বিটিভির মহাপরিদর্শককে জানানো হয় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বেলা ২টোয় জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন। অবশ্য সেনাপ্রধান বক্তব্য দেন বিকেল ৪টায়।
তবে ৫ আগস্টের সকালের ওই বৈঠকে আর কে ছিলেন শবনম ট্রাইব্যুনালের শুনানিতে বলা হয়নি। তৎকালীন আইজিপি আব্দুল্লাহ আল মামুন আদালতে যে জবানবন্দি গিয়েছেন তাতে ৫ আগস্ট সকালে তার গণভবন যাওয়া না যাওয়ার বিষয়ে কিছু উল্লেখ করেননি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহায়ক এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সম্প্রতি এক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান যত কথা নবনীতা চৌধুরীর সাথে বলেছেন তিনি ৫ আগস্ট 10:30টার দিকে গণভবনে খবর নিয়ে জানতে পারেন যে সেনাপ্রধান গণভবনে এসেছেন। তিনি পরে গণভবনে গিয়ে জানেন সেনাপ্রধান চলে গেছেন। শেখ হাসিনা দেশ ছাড়েন যেভাবে, শেখ হাসিনা কিভাবে দেশ ছেড়েছিলেন এ বিষয়ে গত বছর ৬ আগস্ট তখনকার পরিস্থিতিতে একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রথম আলোর খবরে বলা হয়েছিল, এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। এরপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ২টোর দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোনসহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। পরবর্তী সময় জানা যায় শেখ হাসিনা বঙ্গভবনে যাননি। শেখ হাসিনা ও শেখ রেহানা কড়া নিরাপত্তা প্রহরী গাড়িতে করে গণভবন থেকে নিকটস্থ বাণিজ্য মেলার মাঠে যান। সেখান থেকে হেলিকপ্টারে উড়ে কুর্মিটোলায় বিমান বাহিনীর বঙ্গবন্ধু এয়ারবেসে যান। সেখান থেকে বিমান বাহিনীর একটি পরিবহন বিমান C-130-এ তারা ভারতে যান। নয়াদিল্লির কাছে গাজিয়াবাদ উত্তরপ্রদেশে ভারতের সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাঁটিতে ৫ আগস্ট দেশে স্থানীয় সময় ৫টা ৩৬ বিমানটি অবতরণ করে। সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ধবাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান বলে দেশের গণমাধ্যমে খবর বের হয়। সর্বশেষ খবর অনুযায়ী শেখ হাসিনা এখন ভারতেই অবস্থান করছেন। সেখান থেকে তার একাধিক অডিও বক্তব্য বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতে আছেন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য রয়েছে। অপরদিকে মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা। আজ মঙ্গলবার ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আর এই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত থাকবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের দল অংশ নেবে। দলের বাকিরা হলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ড আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহুদ্দিন আহমদ। সোমবার গুলশানে চেয়ারপারসন অফিসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৮টা ৩০ শুরু হয়ে বৈঠক শেষ হয় রাত 10:30টায়। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ জানিয়ে দেব, জামায়াত একটি ভণ্ড ইসলামী দল, বললেন হেফাজতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভণ্ড ইসলামী দল বলে মন্তব্য করেছেন কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। সোমবার ৪ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাকা এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয় শিরোনামে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা হয়। আয়োজক ছিল বৃহত্তর ফটিকছড়ির উলামা মাশায়েখগণ। সেখানে হেফাজতের আমির বলেন, জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি, সহি ইসলামী পার্টি না। এটা শুধু আমি বলছি না, মুরব্বীরাও বলে গেছেন। জামায়াতে ইসলামের ইসলাম হলো মওদুদির ইসলাম, আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদির ইসলাম করলে ঈমান থাকবে না। তিনি বলেন, তারা মদিনার ইসলাম নয়, মওদুদি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা জামায়াত ইসলামকে ইসলামী দল মনে করি না। হেফাজতে ইসলামের নেতা মৌলানা আবু মাখনুন মোহাম্মদ আজিজির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নানুপুর ওবাইদিয়া দরবারের পীর মৌলানা শাহ সালাউদ্দিন নানুপুরি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলানা হাবিবুর রহমান, শায়েখ হোসাইন মোহাম্মদ, মৌলানা ইলিয়াস, শেখ হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মৌলানা জুনায়েদ বিন জালাল, মৌলানা আয়ুব বাবুনগরী, মৌলানা ইয়াহিয়া, মৌলানা ইরশাদ ভুজপুরি, মৌলানা মোহাম্মদ শাহ, গোলাম রাব্বানী, মৌলানা হাফেজ শোয়াব, মৌলানা মুফতি খালেদ, মুজিবুর রহমান ও মৌলানা নোমান।